হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম খুব দারুণ মজার একটি গল্প নিয়ে। তো চলো দেরি না করে গল্প শুরু করি। গল্প শুরু করার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নাও। আর হ্যাঁ, হাতের আশেপাশে টিস্যু বা রুমাল নিও, তোমাদের বেশ কাজে আসবে। তো বন্ধুরা, চলো গল্পটি শুরু করি। আজকের গল্প খুবই রোমান্টিক হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে শম্পা। আমি একজন গৃহিণী। আমার স্বামীর নাম রাজু। আমার স্বামী একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বেশ ভালো পোস্টে সে চাকরি করে। আমার বিয়ে হয়েছে আজকে 7.5 বছর। আমরা বাচ্চা নেওয়ার অনেক ট্রাই করেছি, কিন্তু বাচ্চা কোনো অবস্থায় হচ্ছে না। অনেক ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, যে যা বলতো তাই করতাম। আমাকে নিয়ে মূলত গ্রামে বলেন বাড়িতে একদম যত চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, শাশুড়ি, আমার নিজের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমাকে নিয়ে তো বেশ আলোচনা হয়ে থাকে প্রতিদিনই। তারা আমাকে কেউ বাঞ্জা বলে, আবার কেউ বলে মুখ পুরি। একটা বাচ্চা দিতে পারলি না, এতগুলো বছর হয়ে গেল। এসব কথা শুনে আমার প্রতিনিয়ত খারাপ লাগতো। আমি আমার স্বামীকে কিন্তু অনেক আগেই টেস্ট করিয়েছি, আমি নিজেও করালাম, কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমি বাড়ির এটা কাউকেই বলতে পারতাম না। ওনারা যে আমাকে মুখপুরি বলছেন, আমাকে অপায়া অলক্ষিণে বলছেন, আমাকে বাঞ্জা বলছেন, আসলে তো সমস্যাটা হচ্ছে ওনার ছেলের ভিতরে। এই কথাটা কিন্তু আমি কাউকেই বোঝাতে পারিনি। তো যাই হোক, আমি এই সবার সব অপবাদ, অপমান মুখ বুজে সহ্য করতাম। আর বসে বসে অঝরে দু চোখের পানি এমনিই ঝরতো, আমাকে কাটতে হতো না। আমার স্বামী আমায় বেশ বুঝতে পারতেন। আমার স্বামী বারবার তার অক্ষমতার কথা বলতে চাইতেন, কিন্তু আমি সেটা কখনোই কাউকে বলতে দিতাম না। আমি বলতাম, না না, এটা কি করছো তুমি? এ বিষয়টা সবাই যদি জানাজানি হয়ে যায়, সবার মন ভেঙে যাবে। বলুক না, বাড়ির গুরুজনেরা দু চারটা কথা না হয় আমাকে শুনিয়ে দিয়েছে, তাতে আমার এমন কি আসে যায়? তুমি বাদ দাও। এই বলে আমার স্বামী আমায় জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতেন, আর তাতেই আমি সবটা ভুলে থাকতাম। আর আমাকে বলতো, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমায় অনেক কিছু শুনতে হয়। আমি বলতাম, কোনো ব্যাপার নয়, স্বামীর জন্য স্ত্রী দু চারটা শুনবে, এতে খুব বড় কিছু ক্ষতি হবে না। এটা স্বাভাবিক আমার কাছে। যাই হোক বন্ধুরা, একদিন আমি আর আমার স্বামী আমাদের কিছু প্রয়োজনীয় মাসিক খরচ নিতে গিয়েছি দোকানে। তো দোকান থেকে মার্কেট হয়ে বাসায় ফিরছিলাম। ফেরার পথেই আমাদের গ্রাম্য ওই তো নানি আম্মা, দাদি আম্মা, এরা যে আছে, ব্যাস দুই মহিলা সামনে এসে হাজির। আমাকে বলছে, কী রে বউ, এতগুলো বছর হয়ে গেল, 8 বছর, এখনো একটা বাচ্চা দিতে পারলি না? হ্যাঁ, কেমন বাঞ্জা মুখপুরি বউ রে তুই। এ কথা শুনে আমার স্বামী প্রচণ্ড রেগে যান। বলল, খবরদার, বাচ্চা দেওয়ার মালিক উপরওয়ালা, নেওয়ার মালিকও সে। আপনারা এভাবে বলতে পারে না। আমরা চেষ্টা অনেকভাবে করে যাচ্ছি, একটা সময় দেখবেন সফল হয়ে যাব। আপনারা এভাবে ভালো না বলতে পারলে মুখে কোনো বাজে কথা বলবেন না। কারণ ওনারা এ কথাটাও বলেছিলেন যে বাচ্চা এতদিন হয়নি, আর মনে হয় হবেও না। এই কথা বলায় আমার স্বামী রেগে যান। যাই হোক বন্ধুরা, রাজুর এরকম রাগ দেখে আমার চোখ তো কপালে উঠে গেছে। আমি রাজুকে বললাম, রাগ করো না, চলো এখান থেকে চলে যাই। যাই হোক, আমার স্বামীর বেশ কয়েকটা দিন পর প্রমোশন হবে, সেটারই একটা আনন্দ হচ্ছিল বাড়িতে। আমি পুরো বাড়ি গোছগাছ করে একদম সাজুগুজু করে রেখেছিলাম। তারপরে আমার স্বামীর প্রমোশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি তাদের বাবার বাড়ি চলে গেল, মানে আমার শাশুড়ির মায়ের বাড়ি গেছে বেড়ানোর জন্য। ঠিক 3 দিন পর সেই উপলক্ষেই ঠিক এসেছে আমার স্বামীর বন্ধু, ওনাকি এখানে বেড়াবে। তো আমার স্বামীর যিনি বন্ধু ছিল, ওর নাম ছিল পলাশ। পলাশ আর আমার স্বামী রাজু অনেক অনেক আগে থেকে এদের বন্ধুত্ব, একদম সেই প্রাইমারি লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত। একই অফিসে তো চাকরি করছে দুজন। যাই হোক বন্ধুরা, ফাইনালি পলাশ আমাদের বাড়িতে এলো। আমি পলাশ
আমার স্বামীর কথায় পলাশ আসার উপলক্ষে খুব ভালো ভালো রান্নাও করলাম। রান্না করে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। করার পরে তিনজনের হাতে তিনটে গরম গরম কফি, বসে বসে বেশ ভালো মন্দ আলোচনা করছিলাম। করার পর পলাশ আমায় বলছে, ভাবি তাহলে দিনকাল কেমন কাটছে? আমি বললাম, এই তো তোমার ভাইয়া যেমন কাটছে আমারও তেমনই কাটছে। তারপর বলল, কেন আর একটু উন্নত করা যায় না? আমি বললাম, সেটা কিভাবে? বলল, আর একটু দুজন এদিকে ওদিকে ঘুরতে যাবা, এনজয় করবা, এটাই তো লাইফ। আমি বললাম, সে আমরা যাই মাঝে মধ্যে, ওসব কথা ছাড়ো, এসেছো বলো তোমাকে আর কি খেতে দিব। তখন আমাকে পলাশ বলল, যেটা খাবার সেটা তো আমি খাবই। যাই হোক বন্ধুরা, আমি তেমন কিছুই জানি না, ওর এই কথা বলল। আমি ওকে বললাম, যেটা খাবার সেটা খাবো মানে ওমা কী খাবে বলো? বলল, সময় হলে বলবো। যাকগে, আজকে বাড়িতে কেউ নেই, আজকে আনন্দ করব। কিন্তু তুমি তো কফি বানিয়ে এনেছো ভাবি। আমি বললাম, হ্যাঁ এনেছি, তাতে কী হয়েছে, খাও। বললো, হ্যাঁ কফি তো এখন খাচ্ছি, একটু পরে যা খাওয়ার খাবো। তারপরে কফি খাওয়ার প্রায় পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, আমরা বসে বসে রিঙ্কির টিভি দেখছিলাম। বিশাল বড় পর্দায় খুব রোমান্টিক একটা সিনেমা দেখছিলাম আমরা। দেখার পর পলাশ খুব সুন্দর করে পার্সেলগুলো ভাঙলো। ওমা, পার্সেল থেকে দেখলাম আস্তে আস্তে বোতল বের হয়ে আসলো। তারপর সারা গ্লাস নিল, চানাচুর নিল। দেখলাম পার্সেলের মধ্যে আরও শিক কাবাব টাবাব অনেক কিছুই ছিলেন। যাই হোক, ওরা খাওয়া শুরু করলো, সাথে আমিও খেতে লাগলাম। তো খেতে খেতে আমি আর কিছু বলতে পারি না, ওখানেই আমি কেমন জানি মাথাটা ঝিমঝিম করছে। আমি দেখলাম রাজু আমাকে নিয়ে ঘরে শুইয়ে দিল। তারপরে আমি আর চোখ খুলতে পারিনি, একটু একটু ঝাপসা ঝাপসা দেখছি, কিন্তু আর উঠে দাঁড়াতে পারছি না, কারণ আমি এগুলো কখনোই খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো বন্ধুরা, তারপর আমি হালকা হালকা চোখ মেলতে পারলেও উঠতে পারছিলাম না। তারপর দেখলাম আমার স্বামী আমার সঙ্গে শুয়ে পড়লেন, কিন্তু সে কিছুটা সময় সেখান থেকে উঠে গেল। তার জায়গায় চলে আসলো পলাশ। পলাশ আমার সাথে অনেক সময় কাটালেন, প্রায় 3.5 ঘন্টা সময় কাটালো বন্ধুরা। আমি একটু একটু করে ঝাপসা দেখতে পাচ্ছিলাম। আমি আমার সেই ল্যাংড়ার মতো হাত দিয়ে শরীরটা নিস্তেজ হয়ে যাওয়ার কারণে জোর খাটছিল না হাতে পায়ে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পেরে উঠলাম না। কিন্তু পলাশের সঙ্গে আমি অনেক এনজয় করেছি, আর অনেক খুশিও ছিলাম। যাকগে বন্ধুরা, পলাশ প্রথমে একটু একটু করে ওয়ালের এপিট ওপিটগুলো খুব সুন্দর করে মাজতে লাগলেন। তারপরে সে খুবই খুবই সুন্দর করে, পলাশ খুব সযত্নে আমার সেই ঝুলন্ত শোপিস দুটো, লকেট দুটোকে ঘষে ঘষে মেজে মেজে মুথে মুথে এত সুন্দর করে যে পরিচ্ছন্ন করলো, যা কল্পনাও করতে পারবে না বন্ধুরা। তারপরে পলাশের হয়তো অনেক ক্ষুধা লেগে গেল, সে ওই অবস্থায় চিতই পিঠা খেতে শুরু করে দিল বন্ধুরা। চিতই পিঠা অনেক সময় ধরে খেলো, খেতে খেতে হয়তো হাঁপিয়ে গেছে। এবার তার আর নিস্তার নেই, পেট যেহেতু ভরেছে, এবার তো তাকে বাকি কাজটুকুনি সম্পন্ন করতেই হবে। ও মা, যেই সে ঘরের ছোট্ট ফ্লোরটি মুছতে লাগলো, দেখলাম ওর যে স্ট্যান্ডটা দিয়ে ঘরের ফ্লোরটা একদম কোনা কাঞ্চি ঘুরিয়ে ঘাড়িয়ে মুছবে, সেটা অনেক সুন্দর, আর যেমনি উঁচু লম্বার তেমনিও মোটা তাজা বন্ধুরা। তো যাক, আমি বললাম, কিছু বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না। অন্যদিকে আমি পলাশের এই কাজে অনেক অনেক খুশি হলাম, কিন্তু ওরা ভাবলো যে আমি কিছুই জানি না। পরের দিন আমি স্বাভাবিকভাবে আমার স্বামীর সামনে, আমি ভাবলাম যে আমার স্বামীর কোনো প্রতিক্রিয়া থাকবে, কিন্তু না, কিছুই নেই। তো পরের দিন তার বাড়িতে কোনো পার্টি পুটি কিছু নেই। তো সকালবেলা উঠেই দেখলাম পলাশ আমার দিকে তাকায় না, মুখটা মাটিতে করে রেখেছে। তারপর সেদিন ওভাবেই চলে গেল, ও খুব ভালোভাবে আমার কাছ থেকে বিদায় নিল। কিন্তু আগের দিন রাতের কথা কিছুতেই আমার মাথা থেকে যায়নি। সেই হাতের কথা, সেই ছোঁয়ার কথা, সেই কি বলবো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ। যাই হোক, পলাশ বিদায় নিয়ে চলে গেল, বললো, ভাবি চলে যাচ্ছি, ভালো থাকবেন, এই বলে পলাশ চলে যান। তারপরে
আমি রাজুকে জিজ্ঞাসা করলাম, আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমাকে তো দেখলাম আমার পাশেই ছিলে, কিন্তু পলাশ কোন রুমে শুয়েছিল গো? গেস্ট রুমে, না আমাদের বাবা মার রুমে, নাকি ড্রয়িং রুমেই ছিল? রাজু আমায় বললো, ওসব বাদ দাও, এক জায়গায় শুলে হয়, এখানেই সোফার উপরে শুয়েছিল। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমার স্বামী সারাদিন বাড়িতেই আমার সঙ্গে থাকে। হ্যাঁ, একটু পরপর আমার দিকে তাকাচ্ছিলেন, আর ঘুরে ফিরে এসেই কেন যেন কপালের মধ্যে চুমো দিচ্ছিল। তো বন্ধুরা, এভাবে দিনটা পার হয়ে গেল, রাত হয়ে গেল। আমি বললাম, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমোবো। রাত 10:30 বাজতেই তো আমি শুয়ে পড়ি। তো আমি শুয়ে পড়লাম, আমার ঘুম এসেছে, আমি ঘুমোচ্ছি। সেদিনও আমি আমার কাছে আমার স্বামীকে অনুভব করতে পারি, কিন্তু আসলেই আমার স্বামী ছিলেনই না, ছিল পলাশ। আমার স্বামী আমি ঘুমিয়ে যাওয়ার পর পলাশকে আমার কাছে এনে দিতেন, এবং পলাশ ওর মতো করে সময় সবটা শেষ করে তারপরে আবারও মাঝরাতেই ভোররাতে বেরোয় যেত। তো 7 দিন এভাবেই চলতে থাকে। লাস্ট যে দিনটা, সেদিনটা দেখলাম পলাশ চুপচুপ করে বের হয়ে যাচ্ছে। পলাশকে আর কিছু বলতে গেলাম না, শুধু বললাম, দাঁড়াও। আর আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, কেন, কী কারণে? আমার স্বামী আমায় বলল, আমি তো ব্যর্থ, তোমাকে একটা বাচ্চা দিতে পারি নাই। আর আমার এই ব্যর্থতার কারণে তোমাকে কত মানুষ কত কথাই না বলে, অপায়া, অলক্ষণে, বাজা। তাই অনেক কষ্টে পলাশকে বলে রাজি করিয়েছি একটা বাচ্চার জন্য। ওর কোনো দোষ নেই, ওকে কিছু বলো না। পলাশকে আমি বলি, ফার্দার যাতে এই বাড়িতে আমি তোমাকে না দেখি। আজকে যে যাবা, আর কখনো এই বাড়ির চৌকাঠ পার হওয়ার চেষ্টাও করবে না। পলাশ সেখান থেকে দ্রুত চলে যায়। আমি রাজুকে বলি, রাজু দেখো, তোমার ব্যর্থতা ঠিক আছে, আমি প্রয়োজনে দত্তক নিতাম, এটা কি ছিল? নিজের সম্পত্তি চুরি করে অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া কেমন কথা? বলল, না, যাতে তোমার গর্ভ থেকে একটা বাচ্চা হয়, তোমাকে যাতে আর কেউ এ ধরনের কথা না বলে, আমি এই জন্যই এই কাজগুলো করেছি। আমি বললাম, আর যদি না হয়? বলল, দয়া করে চুপ করো, আমায় মাফ করে দাও, জীবনে আর এই ধরনের ভুল হবে না। আমি ওকে বলেছিলাম, একটা মানে বাচ্চা 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 যদি সৃষ্টিকর্তা না দেয়, কোথায় থেকে আসবে? তো তুমি এই নোংরামিটা কিভাবে করতে পারো বলো? দত্তক আনতাম, মানে যে কোনোভাবে আনতাম বাচ্চা ম্যানেজ করে। প্রয়োজনে একটা বছর কোথাও সরে থাকতাম, বাস 2-4 দিনের একটা বাচ্চা নিয়ে চলে আসতাম কোথাও থেকে, সেভাবে সবটা ম্যানেজ করতাম। কিন্তু তুমি কি করলে? আমাকেই বেশি দিলে। তখন আমার স্বামী আমার কাছে কাকুতি মিনতি করে মাপ চাইলেন। তো ফাইনালি আমি 3 মাস পর বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তো আমার খুবই সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে, সবার খুব আদরের। আর আমার আর স্বামীর আমার স্বামী রাজুর মধ্যে এটা নিয়ে আর কোনো মতভেদ রাখেনি, কারণ সে আসলেই তার ব্যর্থতাকে ঢাকতে যেয়ে হয়তো বা আমার এই অপমানকে সহ্য করতে পারছিল না, তাই এই কাজটা উনি করেছে। তো বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ইউটিউবের অনেক কড়া নিয়ম আছে, যার কারণে খুলে কোনো কথা বলা সম্ভব নয়। তো তোমরা অবশ্যই বুঝে নিও গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে। যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে যেও, আর পরবর্তী কী গল্প শুনতে চাও তার জন্য একটা সুন্দর কমেন্ট রেখে যাও। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে।